বাসর রাতে বসে আমি আমার স্বামীকে 3টা শর্ত দিয়েছিলাম। প্রথমত, আপনি আমাকে একটা টাচ ফোন কিনে দিবেন, আর দ্বিতীয়ত, আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই, লেখাপড়া করতে চাই, আমাকে আপনি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন, আর তৃতীয়ত, আমাকে আপনি কখনোই টাচ করতে পারবেন না। আমার স্বামী তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব শর্তই মেনে নিব, এখন তুমি ঘুমিয়ে পড়ো। আমার বিয়েটা যেহেতু আমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছিল, তাই আমি তাকে কখনোই মেনে নিতে পারিনি। যাই হোক, আমার কথা মতো সে আমাকে একটা ফোন কিনে দেয়, এমনকি আমাকে মাদ্রাসায় ভর্তিও করিয়ে দেয়। সে আমাকে ফোন কিনে দিয়েছিল আর বলেছিল এমন কোনো কাজ করবে না যেন আমার বদনাম হয়। আমি তখন তাকে বলেছিলাম, আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বদনাম আমি কোনোদিনও হতে দিব না। কিন্তু এখনো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক হয়নি। সবার সামনে আমরা ভালোই ছিলাম, কিন্তু রাত্রিবেলা উনি নিচে ঘুমাতো আর আমি চৌকির উপরে ঘুমাতাম। অনেক ভালো একজন মানুষ ছিলেন তিনি, আমি যাই বলতাম উনি তাই শুনতেন। কখনো আমাকে ছেড়ে কোথাও যায়নি, যেখানেই যেত আমাকে সঙ্গে নিয়ে যেত। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর শাশুড়ি সবাই অনেক ভালো ছিল। এখনো তাকে আমি মন থেকে মেনে নিতে পারিনি, কিন্তু আস্তে আস্তে আমি তার প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলাম। দেখতে দেখতে একটা মাস পার হয়ে গিয়েছে, আমার শাশুড়ি আমাকে কোনো কাজে করতে দিত না। আমার ননদও অনেক ভালো ছিল, সে আমার বোনের মতোই ছিল। এর মাঝে প্রায় আমার হাজবেন্ড আমাকে বলতো, আমি যদি মারা যাই তুমি কি তাহলে কান্না করবে? তখন আমি বলতাম, কেন, আপনি মারা গেলে আমি কখনোই কান্না করব না। আপনি মারা গেলে আমি কেন কান্না করব? কিন্তু ওইটা আমার মনের কথা ছিল না, এটা তো আমি এমনিই বলতাম। উনি আমাকে আরো বলেছে, আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি তোমার পছন্দ মতো একটা বিয়ে করে নিও। তখন আমি আমার হাজবেন্ডকে বলেছি, আচ্ছা তাহলে সবাই মিলে কেন আমার জীবনটা নষ্ট করে দিলে? তখন সে আমাকে বলেছে, আচ্ছা তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি, তুমি আমাকে মাফ করে দিও। যাই হোক, এইভাবে কিছুদিন কেটে যাবার পর আমার স্বামীর গায়ে কারেন্ট লেগে হঠাৎ করে সে মারা যায়। হঠাৎ করে আমার জীবনে আমার অন্ধকার নেমে আসলো। ভেবেছিলাম আমার ইচ্ছার বিরুদ্ধে সবাই আমাকে জোর করে বিয়ে দিয়েছে, স্বামীকে মেনে নিতে আমার একটু টাইম লাগবে, কিন্তু আমার জীবনটাতে এইভাবে আরেকবার অন্ধকার নেমে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। ওই যে একটা কথা আছে না, যে সুখ সবার সয় না। যাই হোক, আমার স্বামী মারা গিয়েছে আজকে 7 দিন হলো। আমার বাবা এসে আমাকে এখান থেকে নিয়ে যায়, আর আমি এখানে থেকেই বা কি করব? আমার স্বামী যেহেতু আর বেঁচে নাই, আর আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাস হয়েছে, এখনো তার শোক আমি ভুলতে পারিনি। প্রতিনিয়ত মনে হয় সে আমাকে ডাকতেছে। তার সাথে আমি অনেক অন্যায় করেছি, তাকে আমি অনেক কষ্ট দিয়েছি। কে জানতো যে সে এভাবে আমাকে ছেড়ে চলে যাবে? তারপর আমার বাবা আমাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে চলে যায়। দেখতে দেখতে 26 দিন পার হয়ে গেল। তারপর নিজে ঠিক করলাম যে আমি গার্মেন্টসে একটা চাকরি নিব, নিজের টাকা দিয়ে নিজেই চলবো। সবকিছু রেডি করে আমি চলে যাব ঢাকা। হঠাৎ করে আমার বাবা ফোন দিয়ে বলল, কালকে তোকে দেখতে আসবে, তুই একটু রেডি হয়ে থাকিস। আমার স্বামী মারা গিয়েছে মাত্র 26 দিন হয়েছে। বাবার কথা শুনে আমার মাথার উপরে যেন আকাশটা ভেঙে পড়লো। তখন আমি বাবাকে বললাম যে আমি এখন বিয়ে করব না। তারপর বাবা আমাকে বোঝালো আর বলল, দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না। তখন আমি বাবাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি তাদেরকে আসতে বলো। অনেকজন মানুষ আমাকে দেখতে আসলো, যিনি আমাকে বিয়ে করবে তার 7 বছরের একটা বাচ্চা আছে, তার বউ নাকি 9 বছর আগে মারা গিয়েছে। আমি বিয়েতে একদমই রাজি ছিলাম না। তখন বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করলো। বাবা আমাকে বলতেছে, আমি যদি বিয়ে না করি তাহলে 2 চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাবে। তখন আমি ছোট বোনটার কথা চিন্তা করে বিয়েতে রাজি হয়ে যাই। তারপর ওই দিনই আমাকে বিয়ে করে আমার দ্বিতীয় স্বামী আমাকে তাদের বাড়িতে নিয়ে আসলো। কিন্তু আমার কপালে তো আর সুখ। বিয়ে হবার পর থেকে প্রতিনিয়ত আমাকে শারীরিক মানসিক ভাবে অনেক অত্যাচার করে। হয়তোবা আমি আমার প্রথম স্বামীর সাথে অন্যায় করেছি, এটারই ফলস্বরূপ আমি এটা পাচ্ছি। আমি আর এসব অত্যাচার সহ্য করতে পারছি না। সহ্য করতে না পেরে আমি চলে যাই ঢাকায় আমার ফুফাতো বোনের বাসায়। কিভাবে জানি খুঁজে খুঁজে সে সেখানে চলে গিয়েছে। সেখানে গিয়ে সে আমাকে বলছে যে তুমি আমাকে মাফ করে দাও, তোমার সাথে আমি কখনোই আর ওই রকম করবো না। তারপর আমি তাকে মাফ করে দিই। তারপর দুজনেই গার্মেন্টসে চাকরি নেই। কিছুদিন পর জানতে পারি যে আমি গর্ভবতী। আমি যখন 5 মাসের গর্ভবতী, তখন আমার স্বামীর সাথে আমার তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে সে আমার পেটে অনেক জোরে লাথি মারে। ব্যথায় অনেক চিৎকার করতেছিলাম আমি, কিন্তু আমার স্বামী আমাকে হসপিটালে নিয়ে যায়নি। তারপর আশেপাশের মানুষজন ধরে আমাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার সবকিছু দেখে বলল বাচ্চা ঠিকই আছে। তার কিছুদিন পরে আমার একটা ছেলে বাবু হয়। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল। আমার এখন একটা মেয়ে সন্তানও আছে, কিন্তু অত্যাচার এখনো কমেনি, আগের মতোই আছে। মাঝে মাঝে মনে হয় আমার কপালটা এত খারাপ হলো কেন? প্রথমে তো মাকে হারালাম, তারপর প্রথম স্বামীকে হারালাম। এই পৃথিবীতে যার মা বেঁচে নেই তার কপালে কোনো সুখও নেই।